হাই ফ্রেন্ডস, আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর লেসন 2-তে যে কবিতাটা আছে ফেবেল ইংলিশে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যেহেতু এখন লকডাউন চলছে, সবাই বাড়িতে বসে আমরা প্রস্তুতি নিচ্ছি। মাধ্যমিক পরীক্ষা বা সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, সেখানে আমরা আমাদেরও প্রস্তুতি চালিয়ে যাব। এই লেসন 2-তে যে কবিতাটা আছে, এই কবিতাটাতে পড়বার আগে, প্রত্যেকটা লেসন পড়বার আগে আমাদের যেটা করা উচিত, প্রত্যেকে আমরা সেটা করি, সেটা হলো কবি পরিচিতি সম্পর্কে আগে আমাদের একটা সম্যক ধারণা থাকা দরকার। যে কোনো সে কবিতা হোক বা শর্ট স্টোরি হোক বা নাটক হোক, যে কোনো কিছু সাহিত্যের কোনো কিছু পড়বার আগেই সেই কবি পরিচিতি বা লেখক পরিচিতি জানা থাকলে সেই টপিকের উপরে আমাদের ধারণা পরিষ্কার হয় এবং লেখকের সেই সময় সম্পর্কে আমরা আরও বেশি ভালো করে জানতে পারি। এটা আমরা সবাই করে থাকি। তো এই ভিডিওটিতে আমি এই কবিতা সম্পর্কে কিছু আলোচনা করে তার কিছু প্রশ্ন উত্তর নিয়ে কিছু আমরা দেখব কীভাবে কী লিখলে প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে আমরা স্কোর করতে পারি। যেহেতু এটা মাধ্যমিক পরীক্ষা, স্কোরের দিকেও চিন্তা করতে হবে, তো সেই জন্যই আমরা চেষ্টা করব। তো দেখা যাক, ফেবেল কবিতাটা পড়বার আগে কার লেখা আমরা বইতে তাকালেই দেখতে পাবো। র্যালফ ওয়াল্ডো ইমারসন কবি, তিনি রাল্ফ ওয়াল্ডো ইমারসন। তিনি কিন্তু একজন ব্রিটিশ পোয়েট নন, তিনি একজন আমেরিকান পোয়েট এবং সঙ্গে তিনি একজন আমেরিকান এসেইস্ট এবং একজন খুব ভালো ফিলোসফার ছিলেন। কবি পরিচিতি সম্পর্কে বেশি জানার দরকার নেই, অল্প একটু জানলেই হলো। কিন্তু এখানে ইম্পর্টেন্ট নয় যে তিনি কত সালে জন্মগ্রহণ করলেন, কী ব্যাপার। বইতে দেওয়া থাকে এগুলো তোমাদের ইনফরমেশনের জন্য, এগুলো আমরা সব বইতে, টেক্সট বইতেই দেওয়া আছে, এগুলো দেখে নেবে। ওইখানে টেক্সট বইতে লেখা আছে 1803 থেকে 1882 তার লাইফ স্প্যান রয়েছে, আমরা সেগুলো দেখব। এবার এটা হলো কবির বায়োগ্রাফিক্যাল ঘাটলে এই পয়েন্টসগুলো আমরা পাই। এবার কবির লেখা সম্পর্কে দু একটা কথা আরও জেনে রাখি। যেহেতু মাধ্যমিক তোমাদের অত বেশি ডিটেলস লাগবে না, অনার্সের স্টুডেন্টদের বেশি এগুলো দরকার হয়, সেই জন্যে দু একটা কথা কবির লেখা সম্পর্কে দু একটা জানি। কবির বায়োগ্রাফিতে দেখা গেছে কবি তার লাইফে তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। তার মধ্যে বেশি করে তার লেখাগুলো ফ্লারিশ হয়েছে ইউরোপের বিভিন্ন শহরে, ইউরোপের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছেন। এবং দেখা গেছে তার বায়োগ্রাফিতে তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিচ, যাকে এসটি কোলি রোমান্টিক পিরিয়ডের একজন খুব বড় মাপের কবি, এবং টমাস কার্লাইল, তিনি ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন এসেইস্ট, এদের সঙ্গে তার ব্যক্তিগতভাবে ভালোই পরিচয় ছিল এবং তাদের সঙ্গে তিনি দেখাও করতেন। তার বায়োগ্রাফিতে এটা আমরা দেখতে পাই, তোমরা নেট ঘাটলে দেখতে পাবে। এইবার কবির লেখা সম্পর্কে যদি একটা কথা জানার দরকার, সেটা আমরা একটা লাইনের, ছোট লাইনের মধ্যে দিয়ে আমরা দেখি। তিনি খুব বিখ্যাত, হি ওয়াজ ফেমাস ফর হিজ এক্সপ্লোসিভ অ্যাটাক অন হিপোক্রেসি। সমাজের যেখানে বিভিন্ন রকমের অন্যায়, অত্যাচার বা বিভিন্ন রকমের হিপোক্রিটিক্যাল সিচুয়েশানগুলো তৈরি হয় সমাজ ব্যবস্থার, তার বিরুদ্ধে কিন্তু তিনি নানান রকম কথাবার্তা বলতেন তার লেখার মধ্যে দিয়ে। এটা হলো তার লেখার বৈশিষ্ট্য। তিনি হিপোক্রেসির বিরুদ্ধে প্রতিবাদ করতেন এবং তিনি ছিলেন, হি ওয়াজ এগেনস্ট দি ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ তিনি পছন্দ করতেন না। তৎকালীন আমেরিকান সোসাইটিতে, দিদেন কন্টেম্পোরারি সোসাইটিতে হিপোক্রেসি এবং ম্যাটেরিয়ালিজম এর বিরুদ্ধে তার লেখার মধ্যে অনেক পরিষ্কার ছাপ আমরা পাই। সেটা আমরা তার বিভিন্ন বড় ক্লাসে, তার বিভিন্ন আরও বড় বড় ওয়ার্কসগুলো দেখলে আমরা দেখতে পাবো। কিন্তু ক্লাস 10-এ তোমাদের জন্য এত দরকার নেই, একটু জেনে রাখলে তিনি হিপোক্রেসি এবং ম্যাটেরিয়ালিজমের বিরুদ্ধে তিনি লিখতেন এবং এইটার নিয়ে খুব বেশি প্রতিবাদ করতেন তার লেখার মধ্যে দিয়ে। শুধু তাই নয়, তিনি তার একটা বিশাল বড় বিরক্তি প্রকাশ করেছিলেন তৎকালীন ডেমোক্রেসির উপরে। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, সেই গণতান্ত্রিক ব্যবস্থা তৎকালীন সময়ে, এখনকার নয়, তৎকালীন সময়ে, তার সময়ে সেই ডেমোক্রেটিক্যাল সিচুয়েশনের উপরেও তার বিভিন্ন রকমের বিরক্তি প্রকাশ করতে তার লেখার মধ্যে দিয়ে আমরা দেখেছি। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তার লেখা সম্পর্কে, যেটা আমরা এই কবিতাতেই টাচ করতে পারবো, সেটা হলো যে এই কবিতাতে যে মেসেজটা আমাদের দেওয়া হয়েছে ফেবেল কবিতাতে, তোমাদের লেসনে যেটা আছে, সেটা হলো তিনি বেশি করে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, ইন্ডিভিজুয়াল পাওয়ার, ইন্ডিভিজুয়াল বিলিফ,
এইগুলোর উপরে তার লেখাতে তিনি জোর দিয়েছেন। যেমন এই কবিতাতে আমরা যদি এক লাইনে বিষয়বস্তু বলি ফেবেলের কী, সেটা আমরা কি বলবো, দেখব যে প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব ট্যালেন্ট আছে, যে ট্যালেন্টটা সে তার মধ্যেই আছে, প্রত্যেকটা মানুষের ইউনিক কোয়ালিটি আছে। সেই যে বক্তব্য, তিনি ইন্ডিভিজুয়াল পাওয়ারকে যে গুরুত্ব দিয়েছেন, হি এমফাসাইজেস দি পাওয়ার অফ ইন্ডিভিজুয়ালিটি, ইচ ইন্ডিভিজুয়াল হ্যাজ হিজ অর হার ওন পাওয়ার। এই থিওরিটা তিনি তার সমস্ত বা বেশিরভাগ লেখার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। সেটা আমরা তার এই ছোট্ট কবিতা পড়লেই বুঝতে পারবো। শুধু এই ছোট্ট কবিতা না, তার সমস্ত কবিতাতেই আছে। এগুলো তার লেখা সম্পর্কে দু একটা কথা। তাহলে আরও একবার সাম আপ করে দিই। তার লেখা সম্পর্কে যে পয়েন্টগুলো একটু মাথায় শুনে রাখো, হিপোক্রেসি এবং ম্যাটেরিয়ালিজমের বিরুদ্ধে তিনি লিখতেন, এবং আমরা দেখছি তিনি ডেমোক্রেসির বিরুদ্ধে নানান রকমের বিরক্তি প্রকাশ করতেন তৎকালীন সময়ে। ডেমোক্রেসি মানে গণতন্ত্র। আর তার লেখার যে সবথেকে পাওয়ারফুল জিনিস, তিনি ইন্ডিভিজুয়াল পাওয়ারকে, ইন্ডিভিজুয়াল ট্যালেন্টকে বেশি গুরুত্ব দিয়েছেন, যেটা আমাদের এই কবিতারও বিষয়বস্তু। আচ্ছা, এবার আসি কবিতার টাইটেলে। কবিতার টাইটেলটা সবাই আমরা টেক্সটের দিকে তাকালেই দেখতে পাবো, ফেবেল, FABLE। ফেবেল শব্দটা আমরা অনেকেই আগে শুনেছি। ফেবেল এটা ছোট্ট শব্দ। এই ফেবেল শব্দটা মানেও অনেকে আমরা জানি। ছোটোবেলায় অনেক এই ফেবেলের গল্প আমাদেরকে শোনানো হয়েছে, বড়রা শুনিয়েছেন। ফেবেল মানে কি, আমরা যদি বলি হোয়াট ইজ ফেবেল, তার একটা সংজ্ঞা থাকবে। কীরকম? একটা কাল্পনিক গল্প হবে, ছোট্ট গল্প, যেখানে আমরা কী দেখব, পশু পাখিকে বিভিন্ন চরিত্র রূপে প্রেজেন্ট করা হয় এবং তাদের ওই চরিত্র প্রদান করে তাদের মধ্য দিয়ে, তাদের কার্যকলাপের মধ্য দিয়ে কোনো একটা মেসেজ আমাদের সামনে তুলে ধরা হয়। এটাকে ফেবেল বলা হয়। তাহলে ফেবেল কি, হোয়াট ইজ ফেবেল? ফেবেল ইজ এ শর্ট ইমাজিনারি পোয়েম, ইমাজিনারি টেল, গল্প, পোয়েম না সরি, টেল। সে প্রোজও হতে পারে, আবার ইন ফর্ম অফ পোয়েট্রিও হতে পারে, কবিতার মধ্য দিয়ে হতে পারে, গদ্যের মধ্য দিয়ে হতে পারে, কিন্তু এটা একটা গল্প হবে। বাট এটা কিন্তু বাস্তব হবে না, এটা ইমাজিনারি টেল হতে হবে এবং বেশি বড় নয়, শর্ট হতে হবে। তাহলে দুটো শব্দ, শর্ট অ্যান্ড ইমাজিনারি টেল, আইদার ইন প্রোজ অর ইন পোয়েট্রি, এইরকম ফরমেশনে আমরা পাবো তাকে। মানে এরকম হয় কবিতা না গদ্য, যে কোনো কিছুর মধ্যেই হতে পারে। একটা ছোটো গল্প হবে, কাল্পনিক গল্প, যেখান দিয়ে কি হয়, আমাদেরকে একটা মোরাল লেসন, মোরাল মেসেজ দেওয়া হয়। এবং এই গল্পের মধ্যে চরিত্র রূপে থাকে এনিম্যাল অর বিস্ট ক্যারেক্টার্স, বিভিন্ন রকমের পশু প্রাণীর চরিত্রকে প্রেজেন্ট করে তার মধ্য দিয়ে মেসেজটা আমাদের সামনে নিয়ে আসা হয়। দ্যাট ইজ কল্ড ফেবেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কী বলছি। তাহলে এখন এই রকম একটা ফেবেলের সংজ্ঞা, ফেবেল মানে পশু পাখির চরিত্র থাকবে, তার মধ্যে দিয়ে একটা মেসেজ আমাদের সামনে আসবে, এই রকম একটা ফেবেল সম্পর্কে আমরা সংজ্ঞা পেলাম। তো এখন আমরা যদি এই কবিতাকে, যেহেতু কবিতা তোমরা অলরেডি বাড়িতে হয়তো পড়েছো, এই কবিতার বিষয়বস্তুটা কি যদি আমরা একটুখানি তাকিয়ে নিই, দেখবো এই ফেবেল গল্পে যে হ্যাঁ, একটা স্কুইরেল আর একটা মাউন্টেন, একটা পাহাড় আর একটা কাঠবিড়ালি, একটা মাউন্টেন, একটা স্কুইরেল, এই দুজনের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে। কনভারসেশনটা কি না, কে বড় কে ছোট এইসব নিয়ে আমরা দেখব যখন টেক্সট পড়বো। তাদের কনভারসেশনের ফলে কী হলো, স্কুইরেল বলছে মাউন্টেন, আর স্কুইরেল তাদের কনভারসেশনের মধ্য দিয়ে কি দেখা গেল যে স্কুইরেল স্বীকার করছে যে হ্যাঁ, মাউন্টেনেরও কিছু নিজস্ব গুণ আছে যেটা তার নেই, স্কুইরেলও বলছে আমারও কিছু নিজস্ব গুণ আছে যেটা তোমার নেই। তাহলে প্রত্যেকটা প্রাণী, এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রাণী তার নিজস্ব কোয়ালিটি নিয়ে তারা অস্তিত্ব বজায় রেখেছে, যার জন্যে তারা নিজেদের ওই পার্টিকুলার কোয়ালিটির জন্য নিজেদেরকে আলাদাভাবে ভাবতে পারে। তাদের প্রত্যেকেরই কন্ট্রিবিউশন রয়েছে এই পৃথিবীতে, এইটা একটা মেসেজ দেওয়া হয়েছে এই কবিতাটাতে। আমরা দেখি তাহলে একটা স্কুইরেল কথা বলে না, মাউন্টেন কথা বলে না, তাহলে একটা কাল্পনিক গল্প হলো। নিশ্চয়ই একটা বাস্তব স্কুইরেল কথা বলবে কী করে, তাদের প্রাণী, তাদের ভাষা, তাদের প্রজাতির স্কুইরেলরা বুঝবে, মাউন্টেন কী করে কথা বলবে। তাহলে কোনো একটা জিনিস বা কোনো একটা অ্যানিম্যাল ক্যারেক্টার, এই সমস্ত চরিত্রকে রাখা হয়েছে এখানে এবং তারা কথা বলছে, কথা বলে নাকি একটা মেসেজ দিচ্ছে। এই রকম বিষয়টা ইমাজিনারি লাগছে, কাল্পনিক লাগছে এবং একটা ছোট গল্পের মধ্য দিয়ে হয়ে গেল। তাই এটাকে অবশ্যই একটা ফেবেল বলা যেতে পারে। আমরা যখন কবিতা আলোচনা করব, কবিতা যখন পড়বো, তখন আমরা দেখব কীভাবে কী করা যায়। আমরা দেখব যে টেক্সটের 2-3 লাইন একটুখানি দেখি কী হয়। টেক্সটটা দেখা যাক। বলছে দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, তারা নাকি ঝগড়া করছে। তাহলে কবিতাতে আমরা প্রথমেই দেখলাম প্রথম 2 লাইনের মধ্যে যে একটা কনফ্লিক্ট, একটা কনভারসেশন
কমপ্লিট একটা অপোজিট। কি বলছে? একটা মাউন্টেন একটা বিশাল বড় আকৃতির একটা জিনিস, একটা বিশাল বড় আকৃতিদার, আর স্কুইরেল একটা ছোট্ট প্রাণী, লিটিল ওয়ান, কোয়াইট অপোজিট দুটো। তাহলে একটা এই অপোজিট জিনিসের মধ্য দিয়ে একটা কনভারসেশন প্রেজেন্ট করা হয়েছে কবির মাধ্যমে। মাউন্টেন এবং স্কুইরেল কোয়ারেল করছে কেন, কী কারণে কোয়ারেল করছে আমরা দেখব। বলছে দি ফর্মার কল দি ল্যাটার, প্রথমজন দ্বিতীয়জনকে বলছে, প্রথমে মাউন্টেনের কথা মেনশন করা আছে, তাহলে মাউন্টেন দ্বিতীয়জনকে বলছে লিটিল প্রিগ, তুমি একজন ছোট্ট প্রিগ। স্কুইরেল যেহেতু একটা ছোট, তাকে বলছে লিটিল প্রিগ। এবং এই কথাটা কে বলছে? মাউন্টেন স্কুইরেলকে। আর তখনই এই 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 মাউন্টেনের এই কথা বলার পরেই, মাউন্টেন এই কথাটা বলার পরে স্কুইরেল তার কনভারসেশনটা শুরু করলো। কনভারসেশন নিশ্চয়ই অ্যাটলিস্ট দুজন থাকতে হবে, তবে কনভারসেশন হয়, ডায়লগ বা কনভারসেশন। একজনের মধ্যে তো হয় না, সেটা হলে আবার মনোলগ হয়ে যায়। তো এই মাউন্টেন স্কুইরেলকে এটা বললো, ইউ আর লিটিল প্রিগ। আর তখনই স্কুইরেল তার কথা বলা শুরু করলো। স্কুইরেলের আর একটা নাম এখানে লেখা আছে, বান রিপ্লাইড। প্রসঙ্গক্রমে বলা দরকার, যে সমস্ত বোল্ড অক্ষরে যে শব্দগুলো লেখা আছে আমাদের এই টেক্সট বইতে, তার পিছনে তার মিনিং দেওয়া থাকে, আমাদের ওয়ার্ড মিনিংগুলো, ওগুলো আমাদের কিন্তু পড়তে হবে। তো যখন মাউন্টেন স্কুইরেলকে বললো লিটিল প্রিগ, তুমি একজন প্রিগ মানে কি, হোয়াট ইজ দি মিনিং অফ প্রিগ? প্রিগ হচ্ছে এমন একজন ব্যক্তি যে সবসময় নিজেকে মোরালি সবসময় নীতিবাগীশ ভাবি, সবসময় বলে আমি ঠিক বলছি। এরকম অনেক হয়, সবাই নিজেকে যেটা ভাবে যে হ্যাঁ আমারটা ঠিকই আছে, এই মোরালি কারেক্ট পারসন, অথচ তিনি হয়তো ঠিক নাও হতে পারেন, তাদেরকে প্রিগ বলা হয়। তাই স্কুইরেলকে বলছে লিটিল প্রিগ, মাউন্টেন বলছে। বলার পর তাদের একটা ঝগড়া চলছিল, তখনই বান রিপ্লাইড, মানে স্কুইরেলের আর এক নাম বান, বা স্কুইরেলকে বান বলা হয়, এটাও সেই ওয়ার্ডস বইয়ের পিছনে মিনিং দেওয়া আছে, দেখে নেবে। তো বান রিপ্লাইড, তার কনভারসেশনটা আবার সিঙ্গেল কোটেশনের মধ্যে রয়েছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। মাউন্টেনকে বলছে তুমি তো নিঃসন্দেহে একটা, নিঃসন্দেহে একটা বিশাল বড় আকৃতির, ডাউটলেস ভেরি বিগ, পর্বত যে বড় এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। স্কুইরেল যুক্তি দেখাচ্ছে যে তুমি একটা বিশাল বড় জিনিস, মাউন্টেন একটা বিশাল বড় জিনিস, কিন্তু একটা বছর, একটা ইয়ার হতে গেলে তার মধ্যে প্রত্যেকটা দিনের, একটা বছর সম্পূর্ণ করতে গেলে প্রত্যেকটা দিনের আবহাওয়া, জলবায়ু, প্রত্যেকটা দিনের পরিস্থিতি একটার পর একটা সাজিয়ে 365 দিন হলে তবে একটা বছর হয়। তাহলে একটা বছরের মধ্যে একদিনের আবহাওয়া থাকে না, একদিনের বিভিন্ন রকমের পরিবর্তন থাকে না, সূর্যোদয় এবং সূর্যাস্ত একদিনের থাকে না। একটা বছরকে সম্পূর্ণ করতে গেলে টোটাল 365 দিনের আবহাওয়া, জলবায়ু সব মিলে একটা বছর সম্পন্ন হয়। এবং পৃথিবীতে কোনো একটা, এই যে বলছে না যে অ্যান্ড এ স্ফেয়ার মাস্ট বি টেকেন ইন টুগেদার, এই এক্সপ্রেশনটার দিকে যদি আমরা তাকাই, মাস্ট বি টেকেন ইন টুগেদার সব কিছু না হলে একটা পৃথিবীও সম্পূর্ণ হবে না। একটা পৃথিবীর উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, সমস্ত, আমি যদি উত্তর দিকটা পৃথিবী থেকে উড়িয়ে দিলাম, তাহলে পৃথিবী কি সম্পূর্ণ হবে না। তাহলে একটা পৃথিবীকে সম্পূর্ণ হতে গেলে প্রত্যেকটা পৃথিবীর এলিমেন্টস, ন্যাচারাল এলিমেন্টসগুলোকে একসাথে কাজ করতে হবে, দেন উই ফাইন্ড দি কমপ্লিটনেস ইন আর্থ। সিমিলারলি একটা বছরকে সম্পূর্ণ হতে গেলে সময়, তারিখ, তার আবহাওয়ার পরিবর্তন, সূর্যোদয় সূর্যাস্ত সমস্ত মিলেই হবে এগুলো। তাহলে কোনো একটা জিনিস যে একটা অস্তিত্ব রয়েছে তার মধ্যে কম্বাইন করছে কি, সব মিলেমিশে আছে। তাই টুগেদারনেস এই শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্কুইরেল ওরকম একটা ছোট্ট প্রাণী, সে বলছে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা কমপ্লিটনেস থাকবে, সবাই মিলে মিশে একটা জিনিস তৈরি হবে। তুমি বড় হতে পারো, আমি ছোট, কিন্তু সব মিলেই কিন্তু এই জগৎ, এইটাই একটা বোঝাতে চাইছে। পরের লাইনগুলোতে দেখব। অ্যান্ড আই থিঙ্ক, আই মানে এখানে স্কুইরেল, আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমি এটাকে কোনো ডিসগ্রেস ভাবছি না, আমি এটাকে কোনো ছোটো ব্যাপার ভাবছি না। কি, কোনটাকে ছোটো ব্যাপার ভাবছে না? টু অকুপাই মাই প্লেস, আমার যে জায়গা আছে, একটা বিশাল বড় পৃথিবী, বিশাল বড় পৃথিবীতে মাউন্টেন একটা বিশাল বড় সাইজ, বিশাল বড় আকৃতিদার, কিন্তু আমারও
আমি ছোট হতে পারি, আই এম লিটল ক্রিয়েচার, স্টিল দ্যাট আমিও আই এম এ পার্ট অফ দিস আর্থ, আই এম এ পার্ট অফ দিস বিউটিফুল আর্থ। আই হ্যাভ অলসো কন্ট্রিবিউটেড মাচ। মাউন্টেন এবং এনি আদার থিংস ইন দিস আর্থস, তারা যেমন কন্ট্রিবিউট করেছেন পৃথিবীকে সম্পূর্ণ করতে, আমিও ছোট প্রাণী হলেও আমিও পৃথিবীরকে কিছু না কিছু দিয়েছি, এবং পৃথিবীর সম্পূর্ণ কমপ্লিটনেসে আমিও কিন্তু অংশীদার, এরকম একটা কিছু বোঝাতে চাইছে। যার জন্যে তার এই যে গর্ব করে বলা যে হ্যাঁ আমিও করেছি, এই যে অকুপাই মাই প্লেস, তাহলে এভরি ক্রিয়েচার, এভরিথিংস ইন দিস আর্থ হ্যাভ ইটস ওন এক্সিস্টেন্স, তার নিজস্ব অস্তিত্ব আছে, এইরকম আমরা বুঝে নিলাম স্কুরেলের কথা থেকে। তারপরে কি বলছে, তারপরে একটুখানি আমরা পরের লাইনটা দেখি। বলছে ইউ আর ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো অতটা বিশাল বড় নই। কার মতো? স্কুরিয়েল বলছে মাউন্টেনকে যে আমি তোমার মতো অতটা বিশাল বড় নই, বিশাল বিস্তৃতি নেই আমার। ইউ আর নট সো স্মল অ্যাজ আই। উল্টো দিক থেকে ভাবতে গেলে তুমিও তো আমার মতো ছোট নয়, তুমি বিশাল বড়, আমি ছোট, কিন্তু তুমি তো বড়, আমার মতো তো ছোট নয়। আমি ছোট, তোমার মতো বড় নই, কিন্তু তুমিও বড়, আমার মতো ছোট নয়। মানে কোয়াইট কন্ট্রারি যুক্তিটা তিনি দেখাচ্ছে, এই স্কুরিয়েল দেখাচ্ছে যে মাউন্টেন বড় হতে পারে, কিন্তু মাউন্টেন তো কখনো ইচ্ছা করলে ছোট হয়ে যেতে পারবে না অত সহজে, ওইভাবে প্রাকৃতিক বিভিন্ন ক্ষয় বিক্ষয় না হলে। স্কুইরেলও তাই বলছে, আমিও বড় হয়ে যেতে পারবো না, আমার যে আকৃতি, মানে গড এর মধ্যে দিয়ে একটা মোরাল মেসেজ আসছে, যেটা আমরা একটুখানি ভেবে নিই দু এক লাইনের মধ্যে, যে গড হ্যাজ ক্রিয়েটেড এভরি ক্রিয়েচার, এবং ভগবান তাদের প্রত্যেককে সৃষ্টি করেছে এবং প্রত্যেককে আলাদা আলাদা ফরমেশন দিয়েছে, এবং সেই ফরমেশনের মধ্য দিয়েই পৃথিবীতে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে, তার বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে কন্ট্রিবিউট করতে হবে পৃথিবীকে। সুতরাং যে এই যে মাউন্টেন বিশাল বড়, তার নিশ্চয়ই যুক্তি আছে। গড সৃষ্টি করেছে তার মতো করে সৃষ্টি করেছে, স্কুইরেল ছোট, তার মতো করে সৃষ্টি করেছে, প্রত্যেকটারই একটা যুক্তি আছে। তাই বলছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। কিন্তু তুমি অত বড়, কিন্তু আমার মতো এরকম লাফালাফি তো তুমি করতে পারবে না স্বতঃস্ফূর্তভাবে। স্প্রাই মানে স্পন্টেনাসলি যে ছোটাছুটি করে, কাঠবিড়ালি যে দুরন্ত চঞ্চল, এখানে একটু আছে ধরতে গেলে ছুটে চলে যাচ্ছে, এরকম আমরা কাঠবিড়ালি তো খুব চঞ্চল, স্বতঃস্ফূর্ত, স্পোর্টিভ, এইরকম নেচারের। মাউন্টেন কি পারবে কখনো? তাহলে এটাও লিমিটেশন। তাহলে প্রত্যেকটা ক্রিয়েচার ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ ইটস ওন লিমিটেশন। প্রত্যেকটা ক্রিয়েচার, প্রত্যেকটা জিনিস পৃথিবীতে গড সৃষ্টি করেছে, তাদের মতো করে তারা থাকবে, তাদের প্রত্যেকেরই সীমাবদ্ধতা আছে, মানে প্রত্যেকেই একটা না একটা জায়গায় থেমে যাবে, সেটা গডের উপরে ডিপেন্ড করছে। এরকমই একটা নৈতিক বার্তা কিন্তু এই কবিতার মধ্য দিয়ে র্যালফ ওয়াল্ডো ইমারসন আমাদের দিতে চলেছেন আর কি, এবং সেটা স্কুইরেলের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি। বলছে পরের লাইন থেকে, আই উইল নট ডিনাই ইউ মেক, আমি অস্বীকার করতে পারবো না যে তুমি তৈরি করেছো, ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্রাক। মাউন্টেনকে বলছে যে সুন্দর সুন্দর স্কুইরেল ট্রাক, স্কুইরেল কাঠবিড়ালি, পাহাড়ের গায়ে যে বিভিন্ন রকমের ট্রাক থাকে না, যে গাড়ি ওই পাহাড় বেঁকে 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 ওঠে, এই যে ট্রাকগুলো, এই যে রাস্তা, পাহাড়ের গায়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে স্কুইরেল কেন, আমরাও যেতে পারবো, গাড়ি ঘোড়া যেতে পারবে, সবাই যেতে পারবে। মানে মাউন্টেনের গায়ে ট্রাক আছে, স্কুইরেলের গায়ের উপর দিয়ে তো আমরা যেতে পারবো না। স্কুইরেল লিটল ক্রিয়েচার, এটা স্কুইরেলের লিমিটেশান, এটা একটা কাঠবিড়ালির লিমিটেশান। যেটা পাহাড় পাচ্ছে সেটা স্কুইরেল পাচ্ছে না, এমন কাজ আছে। আবার যেটা স্কুইরেল যেটা বোঝাতে চাইছে, আমিও যেটা আছে তোমারও সেটা নেই। তার মানে প্রত্যেকটা ক্রিয়েচার গড তার ওন অ্যাকর্ডিংস তৈরি করেছেন, তাদের নিজস্ব সম্পূর্ণতা দিয়েছেন তাদের নিজেদের মতো করে, প্রত্যেকেরই সীমাবদ্ধতা আছে। স্কুইরেল এটা বোঝানোর চেষ্টা করছে। তাহলে মাউন্টেনের গায়ে ট্রাক আছে, স্কুইরেল মানে রাস্তা আছে যেখান দিয়ে স্কুইরেল এবং অন্যান্য প্রাণীরাও যেতে পারে, আমরাও যেতে পারি, কিন্তু স্কুইরেলের সেটা নেই। এখানে একটা প্রসঙ্গক্রমে বলে রাখি, স্কুইরেল ট্রাক বলতে এটা বোঝানো হয়, যদি আমরা এটা ভাবি, স্কুইরেলের গায়েও কিন্তু দাগ আছে, ট্রাকের মতো দাগ আছে, যেমন রাস্তা হয় সেরকম একটা সিমিলারিটি আছে, যদিও এটা আলাদা বিষয়, এখানে বিস্তরভাবে আমরা বলতে চাইছি না। তাহলে এত কিছু বলার পরে যেটা স্কুইরেল বোঝাতে চাইছে পরের লাইনে ক্লিয়ার হচ্ছে, ট্যালেন্টস ডিফার্স। পৃথিবীতে প্রত্যেকটা ক্রিয়েচার আছে, কিন্তু প্রত্যেকটা ক্রিয়েচারের আলাদা আলাদা ট্যালেন্ট আছে। মাউন্টেনের একরকম ট্যালেন্ট, স্কুইরেলের একরকম ট্যালেন্ট,
প্রত্যেকটা জিনিসের ট্যালেন্ট ডিফার করে, মেধা, কাজ, কন্ট্রিবিউশান প্রত্যেকের আলাদা আলাদা হবেই। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু একটা মেসেজ ক্লিয়ার হয়ে গেল। সব কিছু ঠিকঠাক আছে এবং সব ঠিকঠাকভাবেই রাখা হয়েছে। ওয়াইজলি পুট, পুট বাই হুম? পুট বাই অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বর প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে পৃথিবীতে রেখেছে। সে তার মতো করে চলবে এবং তার কন্ট্রিবিউশন পৃথিবীকে সে যেটা দেবে সেইটা তার মতো করেই তাকে দিতে হবে। এইটাই কিন্তু আমরা স্কুইরেলের বার্তার মধ্য দিয়ে আমরা পাচ্ছি। মাউন্টেনকে যা করতে বলেছেন গড, মাউন্টেন তাই করছে। মাউন্টেনকে যে কাজটা করতে দেয়নি, মাউন্টেন সেটা চেষ্টা করলেও পারবে না। স্কুইরেলকে যেটা করতে বলেছে, স্কুইরেল সেটা করছে। স্কুইরেলকে যে কাজটা দেওয়া হয়নি ক্ষমতা বাই গড, সে করতে পারবে না। তাই সে বলছে, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট, আমি তো জঙ্গল ক্যারি করতে পারবো না আমার গায়ে, যেটা মাউন্টেন পারবে। মাউন্টেনের গায়ে, পাহাড়ে বিভিন্ন রকমের জঙ্গল থাকে, গাছগাছালি থাকে, বিশাল বড় আকৃতি, তার উপরে তো একটা এ পার্ট অফ নেচার। আমরা তো পাহাড়ে বেড়াতে গেলে সব দেখতেই পাই, যেটা পাহাড়ের গায়ে কী থাকতে পারে। একটা একটা শহর পাহাড়ের গায়ে থাকতে পারে, কিন্তু স্কুইরেলের তো থাকতে পারে না। পাহাড়ের গায়ে যেমন ঝোপ জঙ্গল আছে, স্কুইরেলের, হ্যাঁ এটা সিমিলারিটি, যে স্কুইরেলের গায়ে বুশি, বিভিন্ন রকমের যে তার গায়ে ঝোপযুক্ত যে লোম, এগুলোকে দূর থেকে বা আমরা যদি ইমাজিন করি, হ্যাঁ জঙ্গলের মতো, এইটা একটা সিমিলারিটি হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে তার উপরে একটা শহর থাকতে পারে। স্কুইরেল একটা ক্রিয়েচার, যেটা অবাস্তব। তা সেইখানে বলছে যে মাউন্টেন ক্যারি ফরেস্ট, তাই বলছে আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। স্কুইরেল বলছে আমি জঙ্গল কিন্তু আমার পিছনে বা আমার পিঠে করে বয়ে নিয়ে যেতে পারবো না, যেটা মাউন্টেন পারবে। তাহলে স্কুইরেল এখানে কনফেস করছে দি পাওয়ার অফ মাউন্টেন গিভেন বাই গড, যে হ্যাঁ তোমার এই ক্ষমতা আছে, ওই ক্ষমতা আছে, ওই ক্ষমতা আছে, কিন্তু আমার যেগুলো আছে সেগুলো তো তোমার নেই। তাই বলছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। তাহলে ওই ক্ষমতাটা তোমার আছে যে তুমি তোমার ফরেস্টটাকে তোমার পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছ, কিন্তু আমার এই ক্ষমতাটা আছে যে আমি একটা ছোট্ট বাদাম আমি কিন্তু দাঁত দিয়ে ভেঙে দিতে পারবো খাওয়ার জন্য। স্কুইরেল বাদাম খায়, সেই বাদামটাকে সে নিজে হাতে করে নিয়ে মুখে করে চাপ দিয়ে ভেঙে দেয়। তাহলে এইটা স্কুইরেল পারে, এটাকে একটা মাউন্টেন পারবে? হ্যাঁ, মাউন্টেনের গায়ে বাদাম গাছ থাকতে পারে, কিন্তু সেই বাদাম নিজে থেকে মাউন্টেন ভাঙবে কী করে? নট পসিবল। এত বড় একটা থিংস, মাউন্টেন একটা ম্যাগনানিমাস সাইজ হওয়া সত্ত্বেও সে কিন্তু একটা বাদাম নিজে থেকে ভাঙতে পারবে না। মাউন্টেন অত বড় একটা সাইজ হওয়া সত্ত্বেও সে কিন্তু স্পোর্টিভলি, স্বতঃস্ফূর্তভাবে একটা স্কুইরেলের মতো ছড়াছড়ি করতে পারবে না। এটা কিন্তু তার লিমিটেশন, তার সীমাবদ্ধতা। তাহলে স্কুইরেল কি বলতে চাইলো? যে ঈশ্বর এই পৃথিবীতে সবাইকে সৃষ্টি করেছে এবং সব সৃষ্টিকে তার নিজস্বভাবে তার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক বা তার ট্রেডসগুলো ঈশ্বর প্রদান করেছেন। কেউ এটা পারবে, কেউ ওটা পারবে, কেউ ওটা পারবে, কেউ ওটা পারবে। তার মধ্যে কিছু কমন জিনিস থাকতে পারে, হ্যাঁ এও পারবে, ও পারবে, কিন্তু কিছু জিনিস আছে তোমাকে এইগুলো করতে হবে, তুমি এইগুলো করতে পারবে না। সেই কথাটা স্কুইরেল এবং মাউন্টেনের এই কনভারসেশনের মধ্য দিয়ে, যেটা কনফ্লিক্টের মধ্যে দুটো বিপরীত জিনিস, কবি কিন্তু এই দুটো বিপরীত জিনিস তো এমনও হতে পারে ফেবেলের মধ্য দিয়ে না দিয়ে দুটো হিউম্যান বিংয়ের কনভারসেশনের মধ্যে দিয়ে তুলে নিয়ে আসতে পারতো। যে একটা দুটো ছাত্র কথা বলছে যে হ্যাঁ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অস্তিত্ব তার মতো করে, তিনি তো সেটা করেননি, ফেবেলের মধ্য দিয়ে করেছেন। কেন ফেবেলের মধ্যে, এটা একটা প্রশ্ন হতে পারে, ফেবেলের মধ্যে দিয়ে তিনি কেন করতে গেলেন? এখানে একটা, এটা বোঝার জন্য বলছি, এটা কোনো অন্য কোশ্চেন বা পরীক্ষা আসবে এরকমের জন্য নয়। ফেবেলের জন্য যেহেতু ক্লাস 10 তোমরা ছাত্র, ছোট, তোমাদের বলা হয় ছোটোবেলা থেকে অনেক গল্প শুনেছ যে পাহাড় এবং স্কুইরেল দুটো বিপরীত ভিন্ন প্রজাতির জিনিস। স্কুইরেল একটা প্রাণী আর মাউন্টেন একটা জড় বস্তু। যদি আমরা এইভাবে ভাবি, দুটো ভিন্ন প্রজাতির জিনিস এখানে কবি চুজ করেছেন, যাতে কিনা এইটা বোঝা যায় যে প্রজাতি ভিন্ন হলেও, যে হ্যাঁ সমপ্রজাতি হলে, যে আমরা যদি ভাবতাম যে হ্যাঁ মানুষের মধ্যে কনভারসেশনের মধ্যে দিয়ে এটা চলে আসছে, হ্যাঁ তাতে গিয়ে অন্য প্রজাতিরগুলো বা অন্য কিছু নিয়ে দেখা যাক, আলাদা ডিফারেন্ট স্পিসিস। পাহাড় একটা জড়বস্তু ধরে নিলাম, একটা কংক্রিট, আর স্কুইরেল একটা প্রাণী যারা কথাই বলে না। যেহেতু ফেবেল একটা ইমাজিনারি ধরা হয়েছে, তাহলে ভিন্ন প্রজাতির জিনিস হওয়া সত্ত্বেও এরা তো সব ঈশ্বরেরই সৃষ্টি, আর এই ক্রিয়েটেড বাই গড, যার জন্যে
তাহলে ঈশ্বরের প্রত্যেকটা জিনিস, সেখানে মাউন্টেনের জায়গায় অন্য কিছু হতে পারতো, সি হতে পারতো, সমুদ্র হতে পারতো, আরও বড় জিনিস তো অনেক আছে। মাউন্টেনের জায়গাটা আর একটা কী হতো, একটা বিশাল বড় অট্টালিকা হতে পারতো, বা বিশাল বড় প্রাণী হতে পারে, ডাইনোসর হতে পারতো, টাইগার হতে পারতো, সেটা দ্যাট ডাজ নট ম্যাটার। The fact is that everything created by God has its own talent, that means has its own power of existence, and they must have given their own contribution to the world. প্রত্যেকেই তারা সেইভাবে দিয়ে যাচ্ছে। এবার যদি আমরা এই কবিতাটাকে একটু ক্রিটিক্যালি ভাবি, এ তো টেক্সট হয়ে গেল, এখান থেকে কোশ্চেন অ্যান্সার আছে, বিভিন্ন রকমের টেক্সট বই এর পিছনে আছে, বা গাইড বুক বাড়ি আছে যার কোশ্চেন, বা কোশ্চেন ব্যাংক আছে, রায়মার্টিন হোক বা ডাবদত্ত, বিভিন্ন রকমের, সেগুলো সলভ করা যেতে পারে টেক্সচুয়াল ব্যাপারগুলো। এখানে একটা কোশ্চেন আমরা যদি বলি যে মাউন্টেন এবং স্কুইরেলের এত পার্থক্য হওয়া সত্ত্বেও তাদের কিন্তু একটা, আমরা যদি নিজেরা ভাবি টেক্সটের বাইরে কিছুটা গিয়ে, যে প্রত্যেকেরই কিন্তু একটা লিঙ্ক আছে, একে অপরের প্রতি একটা নির্ভরশীলতা আছে, পার্ট অফ নেচার হিসাবে। কিভাবে হতে পারে সেটা? একটা মাউন্টেন, তার গায়ে ফরেস্ট আছে এবং তার বিভিন্ন রকমের গাছগাছালি আছে যেখানে বিভিন্ন ফল ফলাদি হয়, তাহলে সে একটা মাউন্টেন প্রোভাইড ফুড ফর স্কুইরেল, এটা হতে পারে। এটা আমরা দেখলাম যে হ্যাঁ, মাউন্টেন স্কুইরেলকে কী করলো, সহযোগিতা করছে, তার খাদ্যের যোগান দিচ্ছে, হলো। আবার যদি আমরা এরকমভাবে যদি ভাবি যে একটা স্কুইরেল কীভাবে একটা মাউন্টেনকে সহযোগিতা করছে, এটা তো ভাবলে অবাক লাগবে হয়তো, কিন্তু এটা সত্যি যে স্কুইরেল আমরা তো জঙ্গল থেকে বিভিন্ন রকমের খাদ্য খাবার ফল ফলাদি নিয়ে এসে তার ডেরায় রাখে, তার যে বাসস্থান, সেই বাসস্থানে বিভিন্ন রকমের তার ফ্রুটসগুলো, নাটগুলো, বিশেষ করে নাটই ধরলাম, রেখে দিল, পরে খাবে আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে স্কুইরেল কোনো একটা বাদাম বা কিছু বাদাম হয়তো খেলো না, সেইখানেই থেকে গেল, সে হয়তো বাসস্থান চেঞ্জ করলো বা খেলো না, ওইখান থেকে দেখা যাচ্ছে যে নতুন করে স্প্রাউটিং হয়ে নতুন বাদাম গাছ তৈরি হয়ে গেছে, নতুন প্ল্যান্ট তৈরি হয়ে গেছে। তাহলে একটা স্কুইরেলও মাউন্টেনকে একটা ফরেস্ট গিফট করলো, একটা গাছ গিফট করলো, তার মধ্য দিয়ে আরও গাছ হলো। তাহলে একে অপরের প্রতি কিন্তু নির্ভরশীলতা আছেই, কিন্তু প্রত্যেকেরই কিন্তু লিমিটেশন আছে, যেটা ও পারে সেটা এ পারে না, যেটা এ পারে তো সেটা ও পারে না। এই কন্ট্রাস্ট, এই কনফ্লিক্টের মধ্য দিয়েই কবি এই মোরাল মেসেজটা আমাদেরকে দিয়েছেন যে প্রত্যেকটা প্রাণী তার নিজস্ব অস্তিত্ব নিয়ে কিন্তু পৃথিবীতে বিরাজ করে, প্রত্যেকটা প্রাণীর একটা নিজস্ব অস্তিত্ব, কন্ট্রিবিউশন আছে, সে তার সেটা করতে থাকে। এবার আসি কবিতার স্টাইল বা স্ট্রাকচারের উপরে একটা দুটো কথা আমরা যদি বলি। হ্যাঁ, স্ট্রাকচারের উপরে যদি আমরা বলি, স্ট্রাকচারের দিকে যদি কবিতার তাকাই, কবিতার প্রত্যেকটা লাইনকে যদি আমরা দেখি, সেই প্রত্যেকটা লাইনে দেখব লাস্ট ওয়ার্ডটা, স্কুইরেল, কোয়ারেল, প্রিগ, রিপ্লাইড, বিগ, ওয়েদার, টুগেদার, ইয়ার, স্ফিয়ার, ডিসগ্রেস, প্লেস, ইউ, মানে এটা খুব মানে প্রত্যেকটা লাইনকে যদি আমরা দেখি, যে এগুলো আমরা দেখবো ইরেগুলার রাইম স্কিম ইউজ করা হয়েছে। মানে একটা কনভারসেশন চলছে, এ ওর মতো করে যুক্তি দিচ্ছে, ও ওর মতো করে যুক্তি দিচ্ছে, এই লজিকগুলোকে দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে, যাতে ইরেগুলার রাইম স্কিম এখানে ইউজ করা হয়েছে। যদিও এত কিছু ক্লাস 10-এর জন্য এত দরকার হয় না। এবার কবিতাটা তোমরা ভালোভাবে একবার পড়ে নিও, আশা করি বুঝতে পারবে যে কতটুকু, যেটুকু আলোচনা হয়েছে আর একবার একটু নিজেরা পড়ে নিলে বুঝতে পারবে। কোনো কোশ্চেন থাকলে করবে, আর বাড়িতে কিছু কোশ্চেন ব্যাংক থাকবে, বা আমি পরে কোশ্চেন দিয়ে দেবো, সেই কোশ্চেনগুলোর একটু প্র্যাকটিস করে নেবে। এমসিকিউ কোশ্চেন বা ইত্যাদি কোনো কোশ্চেন যদি লেখার ব্যাপার দরকার হয়ে থাকে, পরের ভিডিওগুলোতে আবার আপলোড করা যাবে। ধন্যবাদ।